गंगे माता। চিতা জ্বলছে। ওম আদিশক্তি দুর্গা মাতা। এই যে সেই লস্যি, বিখ্যাত লস্যি। এই স্তম্ভগুলোতে পালি ভাষায় লেখা রয়েছে। বিড়লা মন্দির, দশাশ্বমেধ ঘাটের ভিড় কত। গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকালটা শুরু করছি আমি বারাণসী থেকে। খুব আওয়াজ হচ্ছে মানে বুঝতে পারছেন, রাস্তায় প্রচুর লোকজন বেরিয়ে গেছে। বারাণসীতে আজকে সকাল সকাল আমরা এই হোটেলটা থেকে চেক আউট করছি, কারণ এখানে আমরা নেক্সট দিনের জন্য বুকিং পাইনি। যাই হোক, অন্য হোটেলে যেতে হবে। এই হোটেল রিজেন্সিতে গাড়িটা পার্ক করে রেখে দিলাম, কারণ এখানে বারাণসীতে গাড়ি নিয়ে ঘোরাটা বেশি ঝামেলা, কারণ রাস্তা চওড়া হলেও প্রচুর গাড়ি আর প্রচুর লোকজন। সেই জন্য এখানে বিভিন্ন স্পটে ঘোরাঘুরির জন্য বা ঘাটে যাওয়ার জন্য বা পুজো দেওয়ার জন্য সব ক্ষেত্রেই কিন্তু এখানকার লোকাল ই রিক্সা বা অটো, টোটো এগুলো নিয়ে ঘুরলে বেটার হবে। তাই আমরা সেই অপশানটাই করছি। বিভিন্ন প্ল্যান নিয়ে বেরিয়েছি, তো পরপর দেখাচ্ছি কি কি করছি আজকে আর কিভাবে ঘুরছি। হোটেলের সামনে থেকে একটা অটো করে আমরা আজকে চললাম বারাণসীর কিছু লোকাল সাইট সিন করতে। বেশ কিছু মন্দির, তার সাথে সারনাথ বৌদ্ধ স্তূপ আর গঙ্গার আরতি দর্শন করব আজ। সেই জন্য বেরিয়ে পড়লাম সকাল সকাল এই অটোটা নিয়ে। অটো আজকে আমাদের সবকটা স্পট দেখাবার জন্য চার্জ করেছিল 1600 টাকা। পরে বুঝেছিলাম রেটটা বেশ বেশি হয়েছে, আরও বেশি বার্গেনিং করতে হতো। তাই জন্য আপনারা যদি অটো নিয়ে ঘোরেন তাহলে অবশ্যই সেটা বার্গেনিং করে নেবেন। বারাণসীতে যে কোনো জায়গায় যাওয়ার জন্য অটো ভাড়াটা খুব বেশি। আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট স্পট দুর্গা মন্দিরে। এই যে এদিকটা হলো দুর্গা মন্দির। আমরা এখানে এখন যাচ্ছি। অটো সামনে দাঁড়িয়ে থাকবে, বেশিক্ষণ দাঁড়াতে দেয় না, কারণ পুলিশ এখানে খুব অটোওয়ালাদের সরিয়ে দেয়। তো আমরা দুর্গা মন্দিরটা আগে দর্শন করে আসছি। এই যে এইটা হলো দুর্গা মন্দির, এই যে শ্রী দুর্গা মাতা মন্দির। আমরা শুধু দর্শনের জন্য এসেছি, পুজো তো দেবো না। দুর্গা মাতা মন্দিরের ভেতরটা। ওম আদিশক্তি দুর্গা মাতা, জয় দুর্গা মাইকি। ভালোই ভিড় বলো। হ্যাঁ মিমি, তুমি তাহলে এখানে দাঁড়াও মোবাইল ক্যামেরা নিয়ে। দুর্গা মাতা মন্দির দেখে আমরা চলে এসেছি শ্রী সত্যনারায়ণ তুলসী মানস মন্দিরে। এই স্থানটার খুবই গুরুত্ব রয়েছে, কারণ এই যেখানে মন্দিরটা দেখতে পাচ্ছেন এই স্থানেই তুলসী দাস রামচরিত মানস রচনা করেছিলেন। পরবর্তীকালে 1964 সালে এখানে এই মন্দিরটি নির্মাণ করা হয়। এই মন্দিরটি উদ্বোধন করেছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন। এই মন্দিরটি পুরোটা মার্বেল পাথরের তৈরি, ভেতরটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো সুন্দর। ভেতরে মন্দিরের দেয়ালে যে ভাষায় রামচরিত মানস রচনা করা হয়েছিল, অর্থাৎ আওয়াধি হিন্দি, সেই ভাষায় বিভিন্ন শ্লোকগুলো লেখা রয়েছে। এই যে দেয়ালে দেখা যাচ্ছে এইগুলো। মন্দিরের ভেতরে রাম, সীতা, লক্ষণ আর হনুমানজির মূর্তি একসাথে পূজিত হয়। এবার আমরা এসছি ত্রিদেব মন্দির, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মন্দির। এটাতে ঢুকছি। এই মন্দিরটাও দেখতে সুন্দর। ত্রিদেব মন্দির, বারাণসী মন্দিরেরই শহর বটে, শুধু মন্দির মন্দির আর মন্দির। ভক্তি নিয়ে আসতে হবে এখানে। প্রত্যেকটা জায়গায় জুতো রাখার জন্য 5 টাকা 10 টাকা করে লাগছে প্রত্যেকটা জায়গায়। মন্দিরের ভেতরটা কিন্তু খুব সুন্দর, ঝালর ফালর লাগানো আছে, গোল্ডেন পুরো। চলো সামনে গিয়ে দেখি। এই যে 3 মূর্তি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এবার আমরা যাচ্ছি সংকট মোচন মন্দিরে। এই মন্দিরটা আবার 11:30টার পরে কয়েক ঘন্টার জন্য বন্ধ থাকে, আর এখন বাজতে যাচ্ছে 11টা। তো আমরা সেই জন্য যাচ্ছি। এটা বিভিন্ন মন্দিরে কিন্তু টাইমিং আছে। এখানে সংকট মোচন মন্দির মানে হনুমানজির মন্দিরটা তাড়াতাড়ি বন্ধ হয়। আবার পরে কটায় খুলে? আবার 3:30টার সময় খুলে যাবে। শ্রী সংকট মোচন মন্দির। এর ভেতরেও ফটোগ্রাফি এলাও নেই, এখনই এখানেই মোবাইল জমা দিতে হবে। এই যে কাউন্টারে। আমরা সংকট মোচন মন্দির দর্শন করে বেরিয়ে আসছি, মানে বজরংবলীর দর্শন হয়ে গেছে।
আর এবার 12টার সময় মেন গেটটা লেগে যাবে। আর ভেতরে দর্শনের জায়গাটাও কিন্তু 15 মিনিট বন্ধ ছিল, 11টা থেকে 11টা 15 অবধি দর্শনটা বন্ধ ছিল। যাই হোক, খুব ভালো দর্শন করেছি। আর মূর্তির তো কোনো ওখানে ভিডিও করতে দেয় না, বেশ অদ্ভুত মূর্তি, মানে স্বয়ম্ভু মূর্তি আপনা আপনি এখানে স্থাপিত হয়েছে। মিমি কেমন লাগলো? মিমি কেমন লাগলো বলো? মিমিও ভালো লেগেছে। আমরা তো প্রথমে যখন গেলাম সামনে পর্দা টেনে দিল 11টার সময়, আমরা ভাবলাম যাক গিয়ে দর্শন করতে, তাহলে আর হলোই না, কপাল খারাপ। তো শেষমেশ হলো। এখন যাচ্ছি ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে দিয়ে। এটা বিএইচইউর ক্যাম্পাস, বেনারস হিন্দু ইউনিভার্সিটি। আর ক্যাম্পাসটা এতটাই বড়, মানে এক এক দিকে এক একটা ভবন। এই একদিকে হিন্দি ভবন, একদিকে কলা ভবন, একদিকে বিজ্ঞান ভবন, তারপরে আইআইটি ভবনও রয়েছে। তার মধ্যে প্রচুর গাছপালা, বেশ ঠান্ডা ঠান্ডা, সুন্দর রাস্তাঘাট, খুব ভালো। আমরা এখন এবারে যাচ্ছি আজকে বিড়লা মন্দির দেখতে। এই বিড়লা মন্দির হলো বেনারস হিন্দু ইউনিভার্সিটি সেই ক্যাম্পাসের ভেতরে, বিশাল বড় ক্যাম্পাস। এই যে বিড়লা মন্দির, মানে বিড়লারা স্থাপন করেছে। আসলে এটা হলো শ্রী বিশ্বনাথ মন্দির। এই সাইডে আবার লস্যি টসি অনেক কিছু দোকান আছে, এদিকে বইয়ের দোকান আছে। এটা হলো মন্দিরের গেটটাই বেশ সুন্দর। আর ভেতরে ওই যে দেখা যাচ্ছে মন্দির। আমরা এগোচ্ছি গুটি গুটি পায়ে, আমরা যাচ্ছি গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে। অনেকগুলো স্পটে কিন্তু আজ দেখা হচ্ছে, তাই না? এসো, ক্যামেরা আসছে না। এখন বাজে বেলা 12টা নাগাদ। আমরা এখন বিড়লার শ্রী বিশ্বনাথ মন্দিরে ঢুকছি। শ্রী বিশ্বনাথ মন্দির এবার টাইমিং আছে নাকি গো? কবে থেকে মদন মোহন মালাভিয়া স্থাপন করেছিলেন। প্রত্যেকটা বিড়লা মন্দিরই বেশ সুন্দর হয়, এটাও খুব সুন্দর। ব্যাড লাক, বিড়লা মন্দির 12টার সময় বন্ধ হয়ে গেছে। আমি এক্ষুনি বললাম না 12টা বাজে, 12টার সময় মাঝখান থেকে বন্ধ হয়ে গেছে, আবার 1টায় খুলবে। কিন্তু এখন 1 ঘন্টা তো এখানে ওয়েট করা যাবে না, আমাদের অন্য স্পটেও যেতে হবে। মিমি দেখা হলো না। এই যে এই মেয়ে আর মেয়ের বাবা, এই দুটোই দেরি করে। আমরা সকাল থেকে উঠে, আমি সেই 5:30 থেকে উঠে রেডি হয়ে বসে থাকি 3-4 ঘন্টা ধরে। এরা কেউ রেডি হয় না। এই যে এইটা সব থেকে বেশি বদ মেয়ে। আমরা এখানে একটা ছোট্ট রেস্টুরেন্টে খেতে বসেছি। এটা হলো বিড়লা মন্দিরের ওখানে। বিড়লা মন্দিরে তো ঢুকতে পারিনি, বন্ধ হয়ে গেছে বললাম। তো ওই ফাঁকে আমরা খেয়ে নিচ্ছি, কারণ এরপরে আমরা সারনাথ যাব। আমরা আসলে ব্রেকফাস্ট করিনি, অনেক দেরি হয়ে গেছিলো, তাই এখানে লোকালি ধোসা খেয়ে নিচ্ছি। এনার খুব খিদে পেয়েছে। এবার আমরা চলেছি রামনগর ফোর্ট দেখতে, যেটা বারাণসী প্রপার শহর থেকে 10 কিলোমিটার দূর। আর আমরা যে বিড়লা মন্দির দেখছিলাম সেই বিড়লা মন্দির থেকে 5 কিলোমিটার দূর। এখন যাচ্ছি গঙ্গা নদী পেরিয়ে। আমরা চলে এসেছি রামনগর ফোর্ট। এটার বাইরে বাইরে ঘোরা যাবে, তার জন্য কোনো টিকিট নেই। কিন্তু এটা একবারে ভেতরে পোর্শনটা ঘোরবার জন্য 80 টাকা পার পার্সন টিকিট রয়েছে, এবং ওটা ঘুরে দেখতে 1-1.5 ঘন্টা সময় লাগবে। আর বাইরে এখানে কতগুলো ফেমাস লস্যির দোকান রয়েছে। চলো, এই যে এদিকে গেটটা দিয়ে ঢুকলাম আমরা, মেন গেট। আর এই যে ভেতরটা, এখানে মনে হয় ঘোরবার জন্য গাইড নিলে ভালো হবে। আর এখানে হলো টিকিট কাউন্টার, পার হেড 80 টাকা করে টিকিট কেটে ভেতরে ঢুকে দেখতে হবে। এই যে ভেতরে, মানে এই ভেতরটাতে দেখতে কিন্তু সময় লাগবে অনেকটা, হাতে সময় নিয়ে আসতে হবে। এই জায়গাগুলো বাইরে বাইরে উইদাউট টিকিট ঘোরা যাবে। আর ভেতরটা ঢুকতে গেলে ওই যে পুলিশ দাঁড়িয়ে আছে ওইখানে, ওখান দিয়ে ঢুকে দেখতে গেলে ভেতরে টিকিট লাগবে 80 টাকা করে। আর 12 বছরের নিচেদের জন্য লাগবে 20 টাকা। 5 থেকে 12 রামনগর ফোর্ট ছিল। সেখান থেকে এইদিকে একটা বিখ্যাত লস্যির দোকান আছে, এই যে শিবপ্রসাদ লস্যি, কি শিবপ্রসাদ লস্যি ভান্ডার, রামনগর খুব বিখ্যাত বলে আমরা এখানে চলে এসেছি মালাইদার লস্যি খেতে। এই দেখো মালাইদার লস্যি, এই যে সেই লস্যি, বিখ্যাত লস্যি। উপরে এটা কি দিয়েছে? কেমন লাগছে বলো খেতে? টক টক
মিষ্টি মিষ্টি ক্ষীরের মতো অনেকটা না। ওপরে এটা হলো চাচির সন্দেশগুলো যেমন হয় তুলে তুলে যেমন হবে অনেকটা এরকম। নিচটা ঘন দই, নিচটা টক দই খাচ্ছি মিষ্টি দেওয়া লস্যি এতটাই ঘন। ওপরে এটা অ্যাকচুয়ালি রাবড়ি, খেতে কিন্তু খুব রিচ, খুব অন্যরকম খেতে, একদম ঘন। ওপরে মিষ্টিটা আর ওটা যে চাচিটা ওটা দিয়েছে না এই জিনিসটাতে, এটা ব্যালেন্স হয়ে গেছে। সারনাথ মন্দিরের বাইরেটা, আমরা সারনাথ মেন মন্দিরে চলে এসেছি। এখন বেলা 2:10 আর তার চারপাশে বাইরেটা মানে এখন এন্ট্রি করিনি, বাইরের অংশটাই এরকম প্রচুর দোকানপাট রয়েছে, জমজমাট লোকালয়। আসতে বেশ অনেকটা সময় লাগলো, পুরো মেন শহর থেকে বাইরে। তো অটো থেকে নেমে এখন আমরা যাচ্ছি, তার আগে একটু গলা ভিজিয়ে নিচ্ছি আর কি। এটাই মূল মন্দির, তাই তো? এই যে অবশেষে পৌঁছালাম সারনাথের মূল মন্দির, গেট দিয়ে ঢুকছি, কোনো এন্ট্রি ফিজ নেই এখানে। এই যে আমাদের পেছনে মূল মন্দির, আমরা যাচ্ছি এখন। এখানে ব্যাগ চেক করলো, আমাদের সাথে একটা বড় ব্যাগ ছিল, সেই ব্যাগটা চেক করলো। এখানে মন্দিরের বাইরে এই যে জুতো খুলতে হবে, জুতো খুলে এবার যেতে হবে ওপরে দর্শন করতে। এদিক দিয়ে একটা, এর ভেতরে একটা ছোট জু আছে, একটা ছোট মিউজিয়াম আছে। মন্দিরের ভেতরটা, মন্দির হ্যাঁ এখানে লেখা আছে যদি ছবি তুলতে যান তো ছবি তুলতে পারেন, কিন্তু ছবি তুললে 20 টাকা ডোনেশন বক্সে দিয়ে দিতে হবে। বাধ্যবাধকতা নেই দেওয়া নিয়ে, কারণ কেউ দেখার নেই, সবটাই বেলে পাথরের তৈরি। প্রচুর বিদেশি আসে। এটাও একটা বৃক্ষ, এখানে লেখা আছে। এই সেই সারনাথের বিখ্যাত বৌদ্ধ স্তূপ। এদিকে গেটটা লাগানো আছে, এটা আসলে পেছন দিক, সামনের দিকে যাচ্ছি। टाइम बहुत कम है, 5 बजे बंद हो जाएगा। पहले उसमें चलते थे। বৌদ্ধ স্তূপগুলোর বাইরের এন্ট্রি গেট। এখানে ইন্ডিয়ানদের জন্য এন্ট্রি ফিজ হলো 25 টাকা। আর এই যে স্তূপ সম্পর্কে লেখা আছে ধামেক স্তূপা। এখানে হলো এসআই এন্ট্রি হলো ইন্ডিয়ানদের 20 রুপিস, আর মিউজিয়ামের জন্য 5 টাকা 5 রুপিস, আর এসির জন্য 5 রুপিস 15 বছরের ওপরে। এই যে বৌদ্ধ স্তূপের পুরো ভেতরটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন ঐতিহাসিক বৌদ্ধ স্তূপগুলো, যাদের ইতিহাস রয়েছে অনেক। এখানে গাইড নিয়ে দেখতে পারেন, গাইডের সাথে বার্গেনিং করতে হবে। আমরা আরও কাছে যাচ্ছি। এখানে কিন্তু প্রচুর বিদেশি এসছে, প্রচুর মানে সত্যি প্রচুর। বারাণসীতে এমনিতে প্রচুর বিদেশি দেখলাম, আর তারপরে এই বুদ্ধিস্ট জায়গাগুলোতে আমরা প্রচুর বিদেশি পাচ্ছি। এর আগের দিন বুদ্ধগয়াতেও পেয়েছিলাম, আজকে এখানেও পাচ্ছি, অনেক টুরিস্ট এসছে বাইরের আর কি। During the Maurya period, which was adopted by India government as a national emblem. Since then, this monolithic Ashokan period came into existence. এই স্তম্ভগুলোতে পালি ভাষায় লেখা রয়েছে
যেগুলো প্রায় 2000 থেকে 3000 বছরের পুরনো। 2300। এই সারনাথ স্তূপ এখন যেখানে অবস্থিত এটাই সেই স্থান যেখানে গৌতম বুদ্ধ তার প্রথম ধর্ম উপদেশ দিয়েছিলেন এবং বৌদ্ধ ধর্মের প্রচার শুরু করেছিলেন। সম্রাট অশোক এই স্তূপটি নির্মাণের জন্য একটি প্রাথমিক কাঠামো স্থাপন করেছিলেন প্রায় 250 খ্রিস্টপূর্বাব্দে। বর্তমানে যে বিশাল ধামেক স্তূপটি এখানে দেখা যায় তা প্রায় 500 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল। এই ধামেক স্তূপের ওপর একটি বিশেষ শিল্পকলা রয়েছে যা এটিকে একটি অনন্য রূপ দিয়েছে। এখানকার বিভিন্ন স্তম্ভের গায়ে ব্রাহ্মী আর পালি ভাষায় গৌতম বুদ্ধের বাণী খোদাই করা রয়েছে। সারনাথকে 4টি পবিত্র বৌদ্ধ তীর্থস্থানের একটি হিসেবে গণ্য করা হয়। এটি একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক তীর্থস্থান। জাপান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মায়ানমার সহ বিভিন্ন দেশ এখানে মন্দির ও আশ্রম তৈরি করেছে, যা সারনাথকে একটি বহু সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত করেছে। এই যে মন্দিরের ধ্বংসাবশেষ, এইটুকুনি অবশিষ্ট, এইটুকুনি পাওয়া গেছে খুঁড়ে। অনেক উঁচু ছিল নিশ্চয়ই। সম্রাট অশোক প্রায় 250 খ্রিস্টপূর্বাব্দে সারনাথে একটি স্তম্ভ নির্মাণ করেছিলেন, যার শীর্ষে 4টি সিংহ রয়েছে। এই সিংহের ছবিটি ভারতের জাতীয় প্রতীক হিসেবে গৃহীত হয়েছে এবং এটি 1 টাকার নোট ও 2 টাকার মুদ্রায় দেখা যায়। এখানকার একটি মার্বেল ফলকে সারনাথের সমস্ত স্তূপের ডিরেকশন দেওয়া রয়েছে। আমরা এখন নমঘাটের দিকে যাচ্ছি। সারনাথ বৌদ্ধ স্তূপ দেখে এসে নমঘাটটা কাছে হয়, তার জন্য আমাদের টোটোওয়ালা মানে অটোওয়ালা এখানে নামিয়ে দিল। এখন নমঘাটের এখানে দেখছে যে কিছু আছে, খুবই ভিড়। এখান থেকে আমরা চেষ্টা করব শেয়ারে, যদি আমরা নৌকা পাই তাহলে নৌকা করে সব ঘাটগুলো কিছুটা ঘুরে দেখার আর তারপরে হোটেল ব্যাক করা। দেখি এখন কি পরিস্থিতি। এই যে প্রচন্ড ভিড় দেখতে পাচ্ছি, আজকে দলে দলে এখানে দিকে লোক বেড়েছে। যে বুধবারে কি যেন কিছু একটা আছে, সেটা আমরা এখনো জানতে পারিনি কি আছে। এই যে সাইডে গঙ্গা দেখতে পাওয়া যাচ্ছে, কাতার কাতারে লোক যাচ্ছে, ঢল নেমে গেছে। আমরা সেদিকে যাচ্ছি, দেখা যাক কি হয়। কিছু একটা আছে তো বলো, কোনো দলগত ব্যাপার আছে না? এই যে সব গেরুয়া বস্ত্র পরে চলে এসছে। নমঘাটের হাতটা দেখা যাচ্ছে দূর থেকে। ওয়েলকাম টু নমঘাট। এই যে নমঘাট। এই নমঘাটটি 2024 সালে 15 নভেম্বর উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন শ্রী জগদীপ ধানকার। আগে এই ঘাটের নাম ছিল খিড়কিয়া ঘাট। এই ঘাটটির এরকম নামকরণের পিছনে কারণ হলো এখানে নমস্কার করার স্টাইলে 3 জোড়া হাত রয়েছে, একটা 25 ফুট উঁচু, একটা 15 ফিট উঁচু। আমাদের এই নমঘাটটা খুব ভালো লেগেছিল, কারণ এখান থেকে বিশালভাবে গঙ্গাকে দর্শন করা যাচ্ছিল। আর তাছাড়া এখান থেকে আমরা বোট রাইডগুলো পেয়েছি এবং এই ঘাটটাই অন্যান্য ঘাটের তুলনায় বেশি পরিষ্কার পরিচ্ছন্ন। এই ঘাটেও সন্ধ্যা আরতি হয়, এখান থেকে সন্ধ্যা আরতি দেখতে পাওয়া যাবে। দশাশ্বমেধ ঘাটের থেকে এখানে একটু ভিড়টা কম হয়। আমাদের এখান থেকে দেখতে খুব ভালো লেগেছিল। কি করে উঠবে গো? হ্যাঁ, তুমি আগে ওঠো, উঠে আমাকে তোলো। তুমি আগে ওঠো। আমরা এখন নমঘাটে এতে উঠেছি, বোটে উঠেছি। ফাইনালি বোট পেয়েছি। এখন 5:30 বাজে, 5:30টার সময় আমরা বোটে উঠেছি। আর বোটের ফেয়ার লেগেছে পার হেড 150 টাকা করে এখন। আর এরা 30 থেকে 40টা ঘাটের মতো ঘোরাবে, মানে 30-40টা ঘাট দেখাবে, হাফ দেখাবে। আর সবগুলো মানে 84টা ঘাট দেখতে গেলে 300-350 টাকা চাইছে ওরা। পিছনে মা গঙ্গা, এখন আমাদের বোটটা ছাড়েনি। পরন্ত বিকেলে আলোয় মা গঙ্গা। আমরা যাচ্ছি বোটে করে, বোট রাইড। দূরে চিকমিক করছে আলো। আর এই যে বোটের মধ্যে সবাইকে এখন দিয়ে দেওয়া হয়েছে লাইফ জ্যাকেট, সব পরে নিয়েছে মিনি। শুধু আমি পরিনি, কারণ আমাকে এখন দেয়নি। সামনে যে ঘাটটা দেখতে পাওয়া যাচ্ছে
এই ঘাটটা, এটা হলো রাজঘাট। রাজঘাট নবঘাট বাদ দিয়ে পরপর যে আরো অনেকগুলো ঘাট এলো, রাজঘাট, তারপর প্রহ্লাদ ঘাট, এই ঘাটগুলো কিন্তু বেশ ফাঁকা, সেরকম লোকজন নেই। আর শেয়ারিং বোট ছাড়ছে নবঘাট থেকে। ভালো লাগছে কি গো মিমি? এরপর আমরা আরতি দেখবো, এখন আরতি শুরু হয়নি। আরেকটু আগে উঠতে পারলে ভালো হতো, কারণ তখন একটু বেশি আলো পেতাম, এখন আলোটা একটু কম। কুইজ কাশ গঙ্গা। এবার আরেকটা ঘাট আসছে, এটা হলো গোলাঘাট। ঘাটে আলো আছে কিন্তু লোক নেই, ঘন ঘন ঘাটগুলো। এবারে আসছে এটা ব্রহ্মাঘাট। ব্রহ্মাঘাটে বেশ আলো ঠালো আছে। এ দেখো, এটা বেশ সুন্দর এই ঘাটটা। ব্রহ্মাঘাট না এটা? ব্রহ্মাঘাটটাই যাচ্ছে সামনে। এগুলো কি দিয়েছে? আজকে এমনি তো গোবর্ধন পুজো এখানে নবঘাটে হচ্ছিল। পিছনে ওই আর্কিটেকচারটা দেখ কি সুন্দর, কিন্তু ওটা কি? ওটা মসজিদ নাকি? ওইটা শ্রীমদ ঘাট, আগেরটা ব্রহ্মাঘাট ছিল, এটা শ্রীমদ ঘাট। কি এটা? পঞ্চগঙ্গা ঘাট। ও, ওইদিকে একটা শ্রীমদ ঘাট আর এদিকে একটা পঞ্চগঙ্গা। আর এটা হলো রাজা গোয়ালিয়ার ঘাট। রাজা গোয়ালিয়ার ঘাট, মানে পরপর ঘাটগুলো একই, এক একটা শুধু আলাদা আলাদা নাম, গায়ে গায়ে লেগে একই রকম পরপর ঘাট চলছে, তাই তো দেখছি। সেই জন্য এতগুলো ঘাট এখানে। এটা হলো গণেশ ঘাট সোজা। ও মা, এটা কি সুন্দর! এটা গণেশ ঘাট, আর ওই পাশে সুন্দর এটা। গণেশ ঘাটটা দারুণ। বনসালে ঘাট। তার পাশেরটা হলো ভোমসালে ঘাট। আর এত ঘাটের নাম মনে রাখাই যাবে না, অনেক ঘাট, অনেক ঘাট। গণেশ ঘাটটা 860 ফিট। এবারে আসছে মণিকর্ণিকা ঘাট, ওই যে আগুন জ্বলছে দিক দিক করে। আমরা শেয়ারিং বোটে যাচ্ছি, পাশে সামনে যে একটা ক্রুজে যাচ্ছে অনেকে। সামনে মণিকর্ণিকা আসছে, এখানে দাউ দাউ করে আগুন জ্বলছে। এই যে মণিকর্ণিকা ঘাটে, যেখানে সব সময় সব দাহ হতেই থাকে, মানে যেখানকার আগুন নেবেই না। চিতা জ্বলছে। দশাশ্বমেধ ঘাটের ভিড় কত! কাতারে কাতারে লোক দাঁড়িয়ে আছে তো ওখানে। जय गंगे माता तेरी गोद में आकर तेरी गोद में आकर मन शांति पाता
ফাইনালি আজকে আমাদের ঘোরাঘুরি হয়ে গেছে আর আমরা চলে এসেছি এখন ডিনার করতে একটা রেস্টুরেন্টে বসে রয়েছি। যে হোটেলে রয়েছি তার পাশে একটা রেস্টুরেন্টে ঢুকেছি, মানে খেয়ে দিয়ে একবারে ঢুকবো। এখন অব্দি বাড়িতে ঢুকিনি, সেই সকাল 10টায় বেরিয়েছিলাম। তো সব ঘুরে টুরে নিয়ে এখন খেয়ে দিয়ে রুমে ঢুকে যাব, তারপর ফ্রেশ হয়ে শুয়ে নিতে হবে, কারণ সকালবেলা উঠে আবার কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে যাওয়ার ব্যাপার আছে, সেই জন্য ডিনারটা করে ফেলছি। তো চলো, আমরা থালি খাচ্ছি, তাই জন্য থালি অর্ডার করেছি, ভেজ থালি, পিওর ভেজ ফুড। কারণ অনেক দিন ধরে উল্টোপাল্টা খেয়ে যাচ্ছি, চাইনিজ মোগলাই সব খেয়ে যাচ্ছি, তো আজকে ভেজ। আমরা রুটির বদলে রাইস বলেছি, তাই জন্য একটু রাইস দিয়ে গেছে, দুটো ডাল, এখানে একটা আলুর সবজি আছে, এখানে একটা মিক্স ভেজ আছে, পাঁপড় ভাজা রয়েছে, আর এটা পায়েস রয়েছে, লেখা ছিল গোলাপ জামুন দেবে।